আজকে আমরা আমাদের 18 নম্বর চ্যাপ্টার সদৃশতা বা সিমিলারিটি এই অধ্যায়টা শুরু করব আজকে। প্রথম কথা বলে রাখি যে এটা হচ্ছে খুবই বড় চ্যাপ্টার, জ্যামিতির সবথেকে বড় চ্যাপ্টার বলতে পারো এটাই। 7 নম্বর চ্যাপ্টারটা যেমন একটু বড় ছিল, কিন্তু তার থেকেও বেশি বড় হচ্ছে এই চ্যাপ্টারটা এবং খুব ছোটখাটো প্রচুর বিষয় আছে, ইম্পর্টেন্টও বেশ কিছু বিষয় আছে মাধ্যমিকে আসার মতো। সব মিলিয়ে এটা একটা কম্প্যাক্ট চ্যাপ্টার, যেখানে একটুও তোমার কোনো জায়গায় ফাঁক দিলে হবে না। সমগ্র চ্যাপ্টারটা আমাদেরকে খুব ভালো করে করতে হবে, আর এটা আমি একটু একটু করে পড়াবো, একবারে বেশি বেশি করে পড়াবো না। এখানে দেখতে পাচ্ছ 18.1 আর 18.2 লিখেছি, তার মানে আজকের টপিক হচ্ছে আমাদের 18.1 আর 18.2 হবে। 18.1 এ কিছু নেই, জাস্ট দু চার কথা বলে দিয়ে ওখান থেকে বেরিয়ে যেতে পারবো আমরা। কিন্তু 18.2 থেকে আমাদেরকে বলতে হবে অনেক কিছু। আর প্রথম এখানে যেগুলো আছে সেগুলো ম্যাক্সিমামটাই সিলেবাস আমাদের নেই, কিন্তু সেগুলো স্টেটমেন্ট বা বিবৃতিগুলো আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা আমাদের 18 নম্বর চ্যাপ্টার সদৃশতা তাহলে শুরু করা যাক। এখন এই চ্যাপ্টারটা শুরু করতে গেলে তোমাদেরকে আমি প্রথম তোমাদের বইয়েরই দুটো ছবি আগে আমি দেখাই। দেখো সদৃশতা যেখানে শুরু হয়েছে 233 পাতা, 233 পাতা দিয়ে দেখো এই যে এই জায়গাটাতে 233 পাতাতেই এখানে প্রথমে দেখো তিনটে ছবি দেওয়া আছে, স্ট্যাম্প সাইজ, পাসপোর্ট সাইজ আর পোস্ট কার্ড সাইজ। আবার নিচে দুটো ছবি দেওয়া আছে, এখানে এই যে পাসপোর্ট সাইজের দুটো মেয়ের ছবি দেওয়া আছে। এখন এই ছবিগুলোর দিকে তোমরা যদি নিজেদের বইটা দেখো ভালো করে দেখতে পারবে, এই ছবিগুলো দেখবে প্রত্যেকটার মুখের যে শেপটা বা আকৃতিটা সেটা দেখবে তিনটে ক্ষেত্রেই সমান, সাইজগুলো আলাদা, আকারগুলো এটা ছোট, এটা তার থেকে একটু বড়, এটা সব থেকে বড়। তাহলে এতে দেখো আকারগুলো আলাদা আলাদা, কিন্তু দেখো প্রত্যেকের শেপটা বা যে মুখের দেখো যে ধরনটা প্রত্যেক ক্ষেত্রে কিন্তু একই। আর নিচের ছবিটা দেখো সাইজটা সমান, দুজনেরই আকারটা সমান, কিন্তু দেখো তাদের আকৃতিটা বা শেপটা কিন্তু আলাদা আলাদা। এর যা মুখের আকৃতি, এর মুখের আকৃতি কিন্তু তাই নেই। নিজেদের ছবিগুলো দেখলে ভালো বুঝতে পারবে ওগুলো, নিজেদের বইয়ে যে ছবিগুলো আছে। তো এই ধরনের ছবিগুলো যাদের শেপটা একই, অর্থাৎ একই আকৃতি বিশিষ্ট ছবিগুলোকে আমরা বলে থাকি পরস্পরের সদৃশ বা সিমিলার বলে থাকি। সেখানে আকার তাদের যাই হোক না কেন, কিন্তু আকার যদি সমান হয়ে যায় কিন্তু শেপ সমান হচ্ছে না, আকৃতি সমান হচ্ছে না, তাহলে তাদেরকে কিন্তু আমরা তোমার সদৃশ বা সিমিলার বলতে পারবো না। তাহলে সিমিলার বা সদৃশ হতে গেলে আমাদের কি হতে হয় না, তাদের আকৃতিগুলো সমান হতে হবে, আকৃতিগুলো এক হতে হয়, আকার যা ইচ্ছা হোক না কেন। ঠিক আছে, তাই সোজা কথা বলতে গেলে যে একই আকৃতি বিশিষ্ট চিত্রগুলোকে আমরা সদৃশ চিত্র বলে থাকি। ইনিশিয়ালি আমাদেরকে এটা একটু জানতে হবে। ঠিক আছে, তারপরে যেমন ধরো নিচে দুটো কিছু ছবি আছে বলে দিই। দেখো এই যে ধরো দুটো ছবি দেওয়া আছে, দেখো ছোট বড় হতে পারে, কিন্তু দেখো এটাও একটা ফুলের যেমন ছবি, এইটাও ঠিক ফুলের তেমন একটা ছবি দেওয়া আছে। তাহলে এই ছবি দুটো পরস্পর সদৃশ হয়ে যাবে, পাখি দুটো পরস্পর সদৃশ হয়ে যাবে। কিন্তু দেখো এই 3 নম্বর যে ছবিটা দেওয়া আছে, দেখো এরা কিন্তু দেখো একই আকৃতি বিশিষ্ট নয়, মানে এটার যে শেপ দুটো শেপ কিন্তু আলাদা, তখন এদেরকে সদৃশ বলতে পারবো না। আবার এরা সদৃশ হয়ে যাবে পাতা দুটো, কিন্তু আবার শেষের বাড়ি দুটো আবার সদৃশ হবে না, কারণ তাদের দুটো আলাদা আকৃতি বিশিষ্ট আছে। তাহলে একই আকৃতি বিশিষ্ট হলে তবেই আমরা তাদেরকে কি বলতে পারবো, সদৃশ বা সিমিলার বলতে পারবো। ঠিক আছে, এখন দেখবে আমরা ক্লাস 7 পড়ে এসেছিলাম যে দুটো সর্বসম চিত্র কাদের বলে। একটা চিত্রকে যদি আমরা অপর চিত্রের উপর সম্পূর্ণরূপে প্রতিস্থাপন করতে পারি, মানে একদম যাকে বলে বাংলা ভাষায় বলতে গেলে যদি খাপে খাপ খাইয়ে দিতে পারি, তারা যদি সম্পূর্ণরূপে মিলে যায় দুটো চিত্র, ধরো এই একটা ত্রিভুজ, আমি ত্রিভুজ দিয়ে বলছি, এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, এদেরকে আমরা কখন পরস্পরের সর্বসম বলি, যদি এর প্রত্যেকটা বাহুর সঙ্গে সমান হয়। অনেক শর্ত ছিল সেখানে, গোদা বাংলায় যেটা বলতে গেলে বুঝবে, একে যদি নিয়ে এসে আমরা এর উপরে বসিয়ে দিই এবং সেটা যদি সম্পূর্ণরূপে মিলে যায়, তখন ওই চিত্র দুটোকে বলা হয় পরস্পরের সদৃশ চিত্র, সর্বসম চিত্র বলা হয়, সর্বসম চিত্র বলা হয়। ঠিক আছে, এবং সর্বসম হতে গেলে এর সাইজের সঙ্গে সমান হতে হবে। আবার সাইজ সমান হলেও ত্রিভুজটা যে ধরো এইরকম টাইপের হয়ে যাবে সেটা হলেও হবে না, অর্থাৎ আকৃতিটাকেও সমান হতে হবে। আমার বলার যেটা বিষয় হচ্ছে সর্বসম মানে তাদের কিন্তু আকার এবং আকৃতি দুটোই সমান হয় সর্বসম হলে। আর আকৃতি সমান হলে তাদেরকে আমরা কি বলি, এইমাত্র বললাম আকৃতি সমান হলে তাদেরকে আমরা সদৃশ বলি। তাহলে এখান থেকে আমি বলতেই পারি যে কোনো সর্বসম ত্রিভুজই কিন্তু সদৃশ চিত্র। তুমি যদি উল্টোটা বলতে যাও তখন সেটা সত্য হবে না। কেন? সদৃশ হলেই কি সর্বসম হবে না, কারণ সদৃশ হলে শুধু আকৃতিটা সমান হয়, আকারটা তো তখন আসছে না। তাই সকল সদৃশ চিত্রকে কিন্তু আমরা সর্বসম বলতে, অর্থাৎ এইখান থেকে আমরা এখানে যেতে পারবো না, কিন্তু আমরা এইখান থেকে বলতে পারবো এইটা,
অর্থাৎ সর্বসম হলেই সদৃশ্য হবে, কিন্তু সদৃশ্য হলে সেটা সর্বসম হবে না। ঠিক আছে, এটা আমাদেরকে এই বিষয়ে মানে এই চ্যাপ্টারে কিন্তু পড়তে হবে। দেখো ওখানে লেখা আছে যে কোনো সর্বসম চিত্রই সদৃশ্য চিত্র, কিন্তু সদৃশ্য চিত্র মানেই সর্বসম চিত্র নয়। বইগুলো দেখবে খুঁটিনাটি বিষয়গুলো পড়বে, বুঝতে পারবে। আর 18.1 এর লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে যে তোমার দুটো চিত্রকে আমরা পরস্পর সদৃশ্য তখনই বলতে পারবো, মানে এতক্ষণ তো আমরা দেখো ছবি দেখে বোঝার নিয়মটা বুঝলাম, এবারে সেটা আমরা একটু গাণিতিক ভাবে পড়বো যে দুটো চিত্রকে আমরা তখনই সদৃশ্য বলতে পারবো যদি তাদের অনুরূপ কোণগুলির মান সমান হয় বা কোণগুলি সমান হয়। অনুরূপ কোণগুলি যদি তাদের সমান হয়, 2 নম্বর হচ্ছে বাহুগুলির অনুপাত সমান হতে হবে। ঠিক আছে, বাহুগুলি সমানুপাতে থাকবে। ঠিক আছে, আমি যদি দেখো এখন দুটো যদি ছবি আঁকলে তোমরা বুঝতে পারবে। ধরো বইয়ে যেটা আছে সেটা নিয়েই বলছি আমি। এখানে একটা বর্গক্ষেত্র এঁকেছো, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, আর এর বাহুগুলো বলা আছে 4 সেন্টিমিটার করে, 4 4। আর এখানে একটা আয়তক্ষেত্র টানা আছে, এরকম একটা আয়তক্ষেত্র টানা আছে, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। জানি যেমন হয় আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রে 90 ডিগ্রি। আর এর বাহুগুলো দেওয়া আছে, দৈর্ঘ্যটা 6, প্রস্থটা দেওয়া আছে 3। এখন দেখো এই দুটো চিত্রকে আমরা পরস্পর সদৃশ বলতে পারবো কি পারবো না? সদৃশ বলতে পারবো কি পারবো না? দেখো প্রথম শর্তটা মেনে যাচ্ছে, প্রথম শর্তটা মানছে। এই ত্রিভুজের কোণগুলো যা, এই চতুর্ভুজের যা কোণ, এই চতুর্ভুজের কিন্তু তাই কোণ, অর্থাৎ এর প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, এর প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। তাহলে বলতে পারি যে তাদের অনুরূপ কোণগুলি সমান হচ্ছে। কিন্তু যদি এর ধরো আমি যদি এই বাহুটার সঙ্গে যদি এই বাহুটার অনুপাত বার করি, ধরো এটার নাম যদি দিয়ে দিই আমরা ABCD, এটা যদি নাম দিই আমরা PQRS, তাহলে এর যদি AB এর সঙ্গে এর যদি আমরা PQ বার করি, AB বাই PQ, সেটা করলে কত হবে তোমার 4/3, কারণ এটা 3 মানে এটাও 3, এটা 6 মানে এটাও 6, 4/3। যদি আমরা BC মানে এইটার সঙ্গে যদি এটা করি, তাহলে BC বাই কত QR যদি করি, তখন তাহলে কত হবে এটা 4/6, কাটাকাটি করলে কত হচ্ছে সমান 2/3। তাহলে দেখো এই বাহু দুটোর অনুপাত বেরিয়েছিল 4/3, এই বাহু দুটোর অনুপাত বেরোলো 2/3। সমান হচ্ছে কি? সমান হচ্ছে না। তার মানে সেকেন্ড কন্ডিশনটা ভায়োলেট করছে। তখন বলা যাবে না, বাট তখন আমরা বলতে পারবো যে এই দুটো চিত্র পরস্পর কি নয়, সদৃশ্য নয়। কারণ সদৃশ্য হতে গেলে এই দুটো চিত্রকে আমাদের কি করতে হবে, স্যাটিসফাই করতে হবে। এখানে একটা চিত্র স্যাটিসফাই করছে, কিন্তু আরেকটা চিত্র করছে না, আরেকটা চিত্রকে সে ভায়োলেট করে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারবো না যে এই চিত্র দুটো পরস্পর সদৃশ্য। ওকে, নেক্সট আমি আরেকটা উদাহরণ দিচ্ছি যেখানে সদৃশ্য হয়ে যাবে। ঠিক আছে, বইয়েরগুলোই দিচ্ছি। ধরো এখানে একটা তোমার পঞ্চভুজ আঁকা আছে এরকম, এবারে পঞ্চভুজ আঁকা আছে যার কোণগুলো হচ্ছে, ধরো এটা আছে 113 ডিগ্রি, এইটা আছে তোমার 90, এগুলো দিয়েছে আর কি বিভিন্ন ভাবে 90, এটা আছে তোমার 120 ডিগ্রি, এই কোণটা দেওয়া আছে 107 ডিগ্রি। বইটা দেখে বুঝতে পারবে এটা দেওয়া আছে 110 ডিগ্রি। আর বাহুগুলো দেওয়া আছে এর ক্ষেত্রে 2.5, এর ক্ষেত্রে 1.8, এর ক্ষেত্রে 1.8 দেওয়া আছে, এর ক্ষেত্রে দেওয়া আছে 1.9, এর ক্ষেত্রে দেওয়া আছে 1.7। আচ্ছা, এর ক্ষেত্রে এবার একটু বড় করে ছবিটা আঁকা হয়েছে, এরকম একটা ছবি আঁকা হয়েছে যার কোণগুলো ওইগুলোই আছে, 113 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এইটা দেওয়া আছে তোমার 120 ডিগ্রি, এটা দেওয়া আছে 107 ডিগ্রি, আর এইটা দেওয়া আছে 110 ডিগ্রি। আর এই বাহুগুলো দেওয়া আছে, এটা 5, এটা 3.6 দেওয়া আছে, তারপরেরটাও দেওয়া আছে 3.6, এইটা দেওয়া আছে কত 3.8, আর এটা দেওয়া আছে কত 3.4 সেন্টিমিটার দেওয়া আছে। দেখো এর প্রত্যেকটা কোণ আর এর প্রত্যেকটা কোণ কিন্তু সমান আছে, মানে প্রথম কন্ডিশনটা মানছে, তাই তো, যে অনুরূপ কোণগুলোর মান সমান হচ্ছে। এবার তুমি যদি বাহুগুলোর অনুপাত বার করো, দেখো যখন আমি এই বাহু বাই এই বাহু করব, করলে কত হবে ওটা 2.5/5, তারপরে কাটাকাটি করলে হবে হাফ হবে। 1.8 আর 3.6 যদি ওটা করি তখন দেখবে সেটা বেরোবে হাফ। একইভাবে বাকিগুলো প্রত্যেক ক্ষেত্রে বাহুগুলোর অনুপাত বেরোবে হাফ 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 করে। তাই বলতে পারি যে এই দুটো চিত্রের বাহুগুলির অনুপাত, ধরো আমি যদি নাম দিই এরকম ABCDE, আর এটা যদি দেওয়া হয় তোমার PQRST, তাহলে আমরা কি বলতে পারবো AB/PQ
AB বাই PQ সমান BC বাই QR, BC বাই QR। এখন এইভাবে বাকিগুলোকেও লিখতে পারবো। দেখো অর্থাৎ বাহুগুলোর অনুপাতগুলো কি হচ্ছে, সমান হচ্ছে। তার মানেই বলতে পারবো যে বাহুগুলো কিসে আছে, সমানুপাতে আছে। তখন আমরা বলতে পারবো যে এই প্রদত্ত চিত্র দুটি অবশ্যই কি দুটি সদৃশ চিত্র। ঠিক আছে, প্রদত্ত চিত্র দুটি অবশ্যই সদৃশ চিত্র। ঠিক আছে, তাহলে সদৃশ হতে গেলে দুটো কন্ডিশনসকেই কিন্তু আমাদের মানে মানতে হবে, বা দুটো কন্ডিশনকে আমাদের স্যাটিসফাই করতে হবে, তবেই তাদেরকে আমরা সদৃশ বলতে পারবো। ওকে, এখন দেখো ফার্স্ট চ্যাপ্টারে মানে 18.1 এ আর কিছু নেই, এর থেকে বেশি কিছু নেই। এখানে দেখবে কোষে দিকে 18.1 আছে। তোমরা যদি একবার করে কেউ যদি, আমি যেটা বললাম এতক্ষণ ধরে শুরু থেকে কোষে দিকে 18.1 এর আগে পর্যন্ত যদি কেউ একবার করেও পড়ো, তার অনুশীলনী এই একের দাগ আর দুয়ের দাগ গুলি করবে, বিচার করার দরকার নেই। একের দাগে দুয়ের দাগে তার একটা জিনিসও আটকাবে না যদি কেউ একবারও পড়ো, আমি যেগুলো বললাম। তাই 18.1টা খুবই সোজা, আপনারা নিজেরা করে নেবে। ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি 18.2 এ। 18.2 এর শুরুতেই আমরা একটুখানি এই সূত্র দুটোকে বা এই শর্ত দুটোকে একটু মডিফাই করে নেব। মডিফাই করে নেব মানে দুটো চিত্রকে আমরা তখনই সদৃশ বলবো যদি এইটা আর এইটা হয়। এটা আমরা শিখে এসেছি আমাদের 18.1 এ। এখন দুটো ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান হলে এবার আমরা সেটা ত্রিভুজের ক্ষেত্রে চলে আসবো। এবার আমরা ত্রিভুজের ক্ষেত্রে সদৃশতা করব। এখন দেখো দুটো ত্রিভুজের যদি অনুরূপ কোণগুলো সমান হয়, এতক্ষণ পর্যন্ত কার সদৃশতা করছিলাম, এখানে যে কোনো বহুভুজের। সেটা দেখতে পেলে আমি একটা চতুর্ভুজ দিয়ে উদাহরণ দিলাম, একটা পঞ্চভুজ দিয়ে উদাহরণ দিলাম, সেটা যে কোনো বহুভুজের ক্ষেত্রে। এবার আমরা এটা চলে আসছি তোমার পার্টিকুলার একটা বহুভুজ, সেটা ত্রিভুজের ক্ষেত্রে চলে আসছি। এখন দেখো দুটো ত্রিভুজের যদি অনুরূপ কোণগুলো সমান হয়ে যায়, তখন সেই চিত্র দুটোকে, সেই ত্রিভুজ দুটোকে কি বলা হয় বলতো? আমরা অনেক আগে থেকে পড়ে আসছি, ক্লাস 7 থেকে। সেই চিত্র দুটোকে বলা হয় তখন সদৃশ, সেই ত্রিভুজ দুটোকে সদৃশকোণী ত্রিভুজ বলা হয়, তাই তো? তাহলে আমরা দেখো বলতেই পারি যে দুটো ত্রিভুজকে পরস্পর সদৃশ তখনই বলবো যদি ত্রিভুজ দুটি, এটা একটু মডিফাই করে দিলাম, যদি ত্রিভুজ দুটো কি হয়ে যায়, সদৃশকোণী হয়ে যায়। ত্রিভুজ দুটো সদৃশকোণী হয়ে যায় এবং তাদের এইটা থাকবে, বাহুগুলো যদি সমানুপাতে থাকে। তার মানে এটা বাই এটা, এটা বাই এটা সমান এটা বাই এটা। বাহুগুলোর অনুপাতগুলো সমান রইলো, যেমন ছিল তেমন রইলো। কিন্তু যখনই আমরা পার্টিকুলার ত্রিভুজের ক্ষেত্রে চলে আসছি, তখন তাদের অনুরূপ বাহু, অনুরূপ কোণগুলি সমান হলে তাদেরকে আমরা সদৃশকোণী বলি। জাস্ট সেইটুকুটাই ওইখানে নিয়ে যে আমরা ক্রপ করে বসিয়ে দিলাম, ওখানে ক্রপিং করে ওখানে নিয়ে যে আমরা বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখন যদি বলি যে দুটো ত্রিভুজকে আমরা সদৃশকোণী তখনই বলতে পারবো যখন ত্রিভুজ দুটো দুটো ত্রিভুজকে আমরা তখনই সদৃশ বলতে পারবো। সদৃশ বলতে পারবো যদি তারা সদৃশকোণী হয়। সদৃশ মানে তাদের কোণগুলোকেও সমান হতে হবে, বাহুগুলোর অনুপাতগুলোকেও সমান হতে হবে। আর সদৃশকোণী মানে কি, শুধু কোণগুলো সমান হলেই হয়ে যায়, যেটা আমরা আগে পড়ে এসেছি। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি বললাম যে দুটো ত্রিভুজকে আমরা তখনই সদৃশ বলবো যদি ত্রিভুজ দুটি সদৃশকোণী হয় এবং তাদের অনুরূপ বাহুগুলো যদি কিসে থাকে, সমানুপাতে থাকে। ওকে, এখন এর উপর ভিত্তি করে আমাদের গ্রিক গণিতজ্ঞ থ্যালেস একটা গুরুত্বপূর্ণ কথা বলে গিয়েছিলেন। এর উপর ভিত্তি করে আমাদের গ্রিক গণিতজ্ঞ থ্যালেস, এখন থ্যালেস কি বলে গেলেন যে কোন একটা ত্রিভুজ আছে, সাপোজ এ বি সি, একটা ত্রিভুজ, বা ধর আমি একটা এরকম ত্রিভুজ আঁকছি। এটা এখন ভুলে যাও, এটা এখন নেই, এটা মনে করো। আগে আমরা এটা দেখব। তো কোন ত্রিভুজের কোন একটি বাহুর সমান্তরাল সরলরেখা, ধরে নাও বিসি বাহুর একটা সমান্তরাল সরলরেখা টানলাম, যেটা অপর বাহুকে ডি আর ই বিন্দুতে ছেদ করলো, তখন থ্যালেস যেটা বলে গেলেন যদি তাই হয়, অর্থাৎ এটার সঙ্গে যদি এটা সমান্তরাল হয়, তখন এই সমান্তরাল সরলরেখাটা অপর দুই বাহুকে সমানুপাতে বিভক্ত করবে। অর্থাৎ এটা বাই এটা সমান এটা বাই এটা হবে। দ্যাট মিন্স AD বাই DB is equal to AE বাই EC। যদি বাহুগুলোকে আমরা বর্ধিত করি তাহলেও এটা প্রযোজ্য, যেটার জন্য আমি এই ছবিটা এঁকে রেখেছি। বর্ধিত করি মানে ABC ত্রিভুজ, যার AB বাহুকে আমরা D বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম এবং AC বাহুকে আমরা
ই বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম এবং এমন ভাবে বর্ধিত করলাম যাতে করে এটার সঙ্গে এটা সমান্তরাল হয়ে যায়, তখনও থ্যালেসের উপপাদ্য অনুযায়ী এদের বাহুগুলো কি করবে, সমানুপাতে বিভক্ত করবে। অর্থাৎ তখন হয়ে যাবে এডি, মানে ডি কাকে মানে কোন দুটো, আমাদের সমান্তরাল সরলরেখা কোন দুটো বিন্দুতে ছেদ করেছে, ডি বিন্দুতে আর ই বিন্দুতে। তাহলে ডি এর ছোঁয়াটা রাখো, ডি এর ছোঁয়া মানে তাহলে কত হবে, এডি বাই কত, বিডি। তাহলে এডি বাই বিডি সমান একই ভাবে ওই দিকটা কত হবে, এই বাই কত, সিই। এখানে এমন হচ্ছে দেখো যে ডি এর ছোঁয়া রেখে কি হচ্ছে, এ এর সঙ্গে কত ডি মানে এডি, আর বি এর সঙ্গে কত বিডি, এই বাই ইসি। তাহলে এখানে কত, এডি বাই বিডি সমান কত, এই বাই কত, সিই। ঠিক আছে, তাহলে আমি যদি থ্যালেসের উপপাদ্যটা যদি এবার যদি আমি একদম ক্লিয়ার করে যদি বলে দিই, একদম ফাইনাল করে, দুটো কোন ত্রিভুজের কোন একটি বাহুর সমান্তরাল সরলরেখা, কোন ত্রিভুজের কোন একটি বাহুর সমান্তরাল সরলরেখা ত্রিভুজের অপর দুই বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে বা বর্ধিতাংশকে সমান অনুপাতে বিভক্ত করে। ঠিক আছে, দেখবে পেজ নম্বর 236 আর 237 মিলিয়ে দেখবে এই কথাগুলো বলা আছে। 237 এর মধ্যে উপপাদ্য 43 এ ছবি সহ একদম ভালো করে খুব বলে দেওয়া আছে। তোমরা শুধু প্রদত্ত আর প্রামাণ্যটা পড়বে, কারণ এর প্রমাণটা আমাদের 10 এর সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে, আমাদের শুধুমাত্র স্টেটমেন্ট পড়েই আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারবো। কিন্তু তোমাদের বোঝার জন্য এই ছবি দুটো ভালো করে দেখবে আর এখানে প্রদত্ত প্রামাণ্যটা দেখবে, ছবি দুটো সহ প্রদত্ত প্রামাণ্য, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমরা এতক্ষণ ধরে কি পড়লাম না, থ্যালেসের উপপাদ্য পড়লাম। এখন দেখো থ্যালেসের উপপাদ্যের উপর ভিত্তি করে এখানে বেশ কিছু কথা বলেছে। 238 পাতার অনুসিদ্ধান্ত আমি একটা বলে দিচ্ছি। বলে ত্রিভুজ এবিসি এর বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করেছে। ছবিটা আঁকা যাক। এটা এবিসি ত্রিভুজ, এ বি সি, এবিসি ত্রিভুজ যার বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি কে কোথায় সমান্তরাল তীর চিহ্ন দিয়ে দিই, এটাকে ডি বিন্দুতে আর এটাকে কোথায় ই বিন্দুতে ছেদ করেছে। বলে আমাদেরকে দেখাতে হবে, আমি একটা দেখাচ্ছি, এবি বাই ডিবি ইজ ইকুয়াল টু এসি বাই ইসি, এটা দেখাতে হবে। দুটো আছে, আমি একটা দেখিয়ে দিচ্ছি। দেখো এখন শুরুতেই যেহেতু বলেছে যে এবিসি ত্রিভুজের এই বিসি বাহুর সঙ্গে ডিই বাহুটা সমান্তরাল, তখনই তাহলে থ্যালেসের উপপাদ্য সাহায্যে আমরা বলতে পারি এইটা বাই এটা সমান এটা বাই এটা, অর্থাৎ এডি বাই ডিবি ইজ ইকুয়াল টু এই বাই ইসি। ইনিশিয়ালি এটাই বলতে পারি থ্যালেসকে কাজে লাগিয়ে। ব্র্যাকেটে অবশ্যই লিখবো যে থ্যালেসের উপপাদ্য অনুসারে। ঠিক আছে, দেখবেন সবকিছু লিখে দেওয়া আছে। ঠিক আছে, থ্যালেসের উপপাদ্য অনুসারে এটা লেখা নেই, কিন্তু তোমরা লিখে নেবে। এখন আমাদেরকে কি প্রমাণ করতে হবে, এবি বাই ডিবি। সেই উদ্দেশ্য অনুযায়ী আমি কি করলাম, উভয় পক্ষে 1 যোগ করছি। তাহলে এই বাই ইসি প্লাস 1 পাশে লিখে দেবো উভয় পক্ষে 1 যোগ করে পাই। কেন যোগ করলাম সেটাও একটু বুঝতে পারবে। ডিবি লসাগু হবে, উপরটা কত আসবে, এডি প্লাস কত, ডিবি। এদিকটা ইসি লসাগু হলে উপরটা আসবে এই প্লাস ইসি। বা দেখো এডি প্লাস ডিবি, এডি প্লাস ডিবি নিয়ে তাহলে পুরোটা কি হবে, এবি। এই জন্যই উভয় পক্ষে যোগ করেছিলাম, যে এইটা তো আমাদের উপরে আছেই এডিটা, তার সঙ্গে যদি ডিবিটা যোগ করে দিতে পারি তাহলে পুরো এবিটা পেয়ে যাবো, যেটা আমাদের প্রমাণে আছে এবি। সেই জন্যই আমরা এখানে কি করেছিলাম, 1 যোগ করে লসাগু করে উপরে এটা নিয়ে এলাম। যখনই এটা এসে গেল যে এডি প্লাস ডিবি, তাহলে আমরা এডি প্লাস ডিবি জায়গায় লিখতে পারি এবি বাই নিচে যেমন আছে লিখে দাও ডিবি, আর ওই দিকটা দেখো এসি বাই কত, ইসি। খুব সহজ। ঠিক আছে, খুবই সহজ। দেখো এটা বইয়ে আরেকটা করে দেওয়া আছে, দুটোই দেখো। নেক্সট দেখো, নেক্সট আমাদেরকে যেটা করতে হবে সেটা আর কিছু নয়, থ্যালেসের বিপরীতটা করতে হবে। বিপরীত বলতে থ্যালেস কি বলে গেলেন, থ্যালেস বলে গেলেন যে এই যদি তোমার এবিসি ত্রিভুজ হয় এবং এই বিসির সঙ্গে যদি এটা সমান্তরাল হয় এবং সেটা যদি ডি আর ই বিন্দুতে ছেদ করে, তাহলে এডি বাই ডিবি ইজ ইকুয়াল টু এই বাই কত হয় না, ইসি। অর্থাৎ কোন একটি বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে সমানুপাতে বিভক্ত করে। এখানে আমরা করব মানে সমান্তরাল হলে এইটা হয়। আমরা এবার উল্টোটা করব,
যে সমানুপাতে বিভক্ত হলে সেটা কি হয়ে যাবে, সমান্তরাল হয়ে যাবে। অর্থাৎ দেখো মন দিয়ে, একটা ত্রিভুজ এ বি সি, কোন একটি সরল রেখা একে ডি আর ই বিন্দুতে ছেদ করলো এবং এমন ভাবে ছেদ করলো যাতে করে এইটা বাই এটা সমান এটা বাই এটা হয়, অর্থাৎ এডি বাই ডিবি সমান এই বাই ইসি হয়, এমন ভাবে ছেদ করলো। তখন আমরা সেখান থেকে দাবি করতে পারবো যে এইটার সঙ্গে এইটা অর্থাৎ জিইর সঙ্গে বিসি কি হয়ে যাবে, সমান্তরাল হয়ে যাবে। তাহলে দেখো সমান্তরাল হলে এটা হয়, অর্থাৎ সমানুপাতে বিভক্ত করে। আবার যদি সমানুপাতে বিভক্ত করে তাহলে তারা কি হয়ে যাবে, সমান্তরাল হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ দা কনভার্স পার্ট অলসো ট্রু, মানে উল্টোগুলো অবশ্যই কি হয়, সত্য হয় এখানে। ঠিক আছে, এটা আমি দিয়ে বললাম, শুধু সিম্পলিফাই বললাম। এর বর্ধিতাংশের ক্ষেত্র হতে পারে যে কোনো একটা ত্রিভুজ, ধরো এটাই যে এ বি সি, তাদের বর্ধিতাংশকে ধরো ডি আর ই বিন্দুতে ছেদ করলো এবং এমন ভাবে ছেদ করলো যাতে করে এডি বাই বিডি সমান এই বাই সিই হয়। তখন বলছি কি এইটার সঙ্গে এটা কি হয়ে যাবে, সমান্তরাল হয়ে যাবে। বর্ধিতাংশগুলো তোমরা দেখে নিতে পারবে। তো মূল বিষয় হচ্ছে এটা যে সমান্তরাল হলে সমানুপাতে বিভক্ত করবে, আর সমানুপাতে বিভক্ত করলে তারা কি করবে, তোমার সমানুপাতে বিভক্ত করলে তারা সমান্তরাল হয়ে যাবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের থ্যালেস গেল এবং থ্যালেসের বিপরীতটা গেল। নেক্সট আমরা ছোটখাটো কিছু প্রয়োগে চলে যাব। ওকে, হ্যাঁ দেখো, তারপরে যেটা বলছিলাম যে আমরা এরপরে কিছু ছোট ছোট কোশ্চেনে চলে যাবো, শর্ট কোশ্চেন। 241 পাতায় আছে, 241 পাতায় এক একটা তো করে দেওয়া আছে, আমি ওটা বলছি না, দুইটা করতে দেওয়া আছে। আমি প্রয়োগটা বলে দিচ্ছি, পেজ নম্বর 141 সরি 241 241 পৃষ্ঠার প্রয়োগ 2টা বলছি আমি, প্রয়োগ 2টা বলছি। দেখো বলছে যদি ত্রিভুজ এবিসি এর বিসি সমান্তরাল ডিই হয় এবং এডি বাই ডিবি সমান 2/5, এসি সমান 21 সেমি হয়, তাহলে এই এর মান নির্ণয় করতে বলেছে। ছবিটা আঁকাই আছে, ছবিটা আমি এঁকে দিই আগে। এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে সি। এই বিসি এর সঙ্গে এটা সমান্তরাল বলে দিয়েছে, ডিইটা সমান্তরাল এটা বলে দেওয়া আছে। আর একটা দেওয়া আছে এডি বাই ডিবি সমান হাফ, আর একটা বলে দেওয়া আছে হাফ নয় 2/5, এটা বলা আছে 2/5, আর এসিটা বলে দেওয়া আছে 21 সেমি। বলে আমাদেরকে বার করতে বলছে এইটা কত হবে। তো এখন দেখো, যেহেতু এবিসি ত্রিভুজের এটার সঙ্গে এটা সমান্তরাল, তাহলে থ্যালেসের উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি এটা বাই এটা সমান এইটা বাই এইটা, অর্থাৎ এডি বাই ডিবি ইজ ইকুয়াল টু এই বাই কত, ইসি। এখন এডি বাই ডিবি এই জায়গায় কত বসাতে পারি, এডি বাই ডিবি জায়গায়, আচ্ছা আমাকে কোনটা বার করতে বলেছে, এইটা বার করতে বলেছে। বেশ ঠিক আছে, দেখো এডি বাই ডিবি জায়গায় কত বসাতে, 2/5। আচ্ছা এই বাই কত, ইসি, এইটা তো বার করতে বলেছে, এইটাকে রেখে দাও। ইসির জায়গায় আমি এখন বলতে পারি এই টোটালটা আমার বলে দিয়েছে 21, তাহলে আমি এই ইসি সমান বলতে পারবো যে টোটাল এসি মাইনাস এইটুকুটা সমান পুরোটা মাইনাস এইটা বলতেই পারি। পুরোটা কত, 21 ছিল, তাহলে 21 মাইনাস কত বলতে পারি, এই কোনাকুনি যদি গুণ করো, কোনাকুনি গুণ করে তোমার হবে 5AE ইজ ইকুয়াল টু 2 1 2 2 2 গুণে 4 2 42 মাইনাস কত 2AE, সব একদিকে টানলে কত হবে, 5 আর 2 7AE সমান 42। তাহলে অতএব এই দৈর্ঘ্য কত হবে, 42/7 মানে 6 সেমি হয়ে যাবে। তাহলে আমরা কি লিখে দেব, নির্ণেয় এই সমান কত, 6 সেমি। ওকে, ওটা তাহলে দেখো। তারপরে ছোটখাটো বেশ কিছু জিনিস করতে দেওয়া আছে, আমি একটা দুটো করে বলছি। এরপরে দেখো প্রয়োগ 4টা আমি বলছি, প্রয়োগ 4 করে দেওয়া আছে, একটু বুঝিয়ে দিচ্ছি। প্রথম কথা দেখে ছবি এঁকে নিতে হবে, ছবিটা একটু বিদ্যুৎ টাইপের ছবি আছে, দেখো ছবিটা একটু এঁকে নাও। এইটা একটা ত্রিভুজ, তার ভিতরে আর একটা ত্রিভুজ আছে, এইরকম টাইপের আর একটা ত্রিভুজ আছে ভিতরে। এইটা
আছে, নামটা দেওয়া আছে দেখো, এটা এ, এটা বি, এটা সি, ভেতরেটা দেওয়া আছে, এটা পি, এটা কিউ, আর এটা হচ্ছে তোমার আর, আর এইটা হচ্ছে ও দেওয়া আছে। ত্রিভুজ এই ছবিটা এইটা, আর বলে দেওয়া আছে পি কিউ সঙ্গে এবি সমান্তরাল। পি কিউ কোথায়, এই যে দেখো, আমি এটা অন্য কালিতে দিই, পি কিউ সঙ্গে এবি সমান্তরাল, অর্থাৎ এইটার সঙ্গে এইটা সমান্তরাল। আর একটা দেওয়া আছে পি আর এর সঙ্গে এসি সমান্তরাল, এই যে এটা পি আর এর সঙ্গে এসি সমান্তরাল হলে আমাদেরকে দেখাতে হবে বাকি যে দুটো পড়ে থাকছে তারাও সমান্তরাল হয়ে যাবে, অর্থাৎ কিউ আর সমান্তরাল এসি, এটা হয়ে যাবে আমাদের প্রামাণ্য বিষয়, এটা আমাদেরকে দেখাতে হবে, তাই তো? তো এখন দেখো খুব সিম্পল জিনিস, প্রথমে ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ এ, প্রমাণটা বলছি কিন্তু এবারে, এটা প্রমাণ না গেলে এবার প্রমাণটা বলছি। প্রথমে দেখো ত্রিভুজ এ ও বি নাও, ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রে যেহেতু এইটার সঙ্গে এটা সমান্তরাল, তাহলে থ্যালেসের উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি যে এপি বাই ওপি সমান কত তোমার বিকিউ বাই কত কিউও, বা উল্টো দিক দিয়েই বলো না যে ওপি বাই কত তোমার ওপি বাই কত তোমার এখানে পি এ সমান ও কিউ বাই কত কিউবি। মানে ছবিটাকে যদি আমরা এখানে তুলে নিয়ে আসি, ছবিটা একটা এইরকম টাইপের আছে, ঠিক আছে, এইরকম টাইপের আছে, এটা হচ্ছে তোমার ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ওকে, আর এর মাঝে কি আছে এখানে পি, আর এখানে কত আছে কিউ, এটার সঙ্গে এটা সমান্তরাল। তাহলে কি বলতে পারবো ওপি বাই পি এ, ওপি বাই কত তোমার পি এ ইজ ইকুয়াল টু ও কিউ বাই কত কিউবি, এটা আমি এক নম্বর দিয়ে রাখলাম। একই কাজ যদি আমরা ওই দিকে যেটা দিয়েছে সেটা থেকেও যদি করি, সেখানেও বলতে পারবো, অর্থাৎ ত্রিভুজ এ ও সি, ত্রিভুজ এ ও সি থেকেও আমরা বলতে পারবো যে ওপি বাই পি এ, ওপি বাই পি এ সমান কত হয়ে যাবে ও আর বাই কত আর সি, ও আর বাই কত আর সি, এটা 2 নম্বর দিয়ে দাও। এখন 1 আর 2 যদি আমরা কম্পেয়ার করি বা তুলনা করি, তাহলে দেখো এরও যা ডান দিকটা আছে, এরোটাই সরি বাম দিকটা দেখো দুজনেরই সমান, তাহলে যেহেতু বাম দিকটা সমান, তুলনা করলে বলতে পারবো কি তাদের ডান দিকগুলো সমান হবে। তাহলে এখান থেকে কি বলা যায় যে অতএব ও কিউ বাই কত কিউ বি ইজ ইকুয়াল টু ও আর বাই কত আর সি। অসুবিধা নেই এখান পর্যন্ত। এখন দেখো আমরা এবারে থ্যালেসের বিপরীতটাকে কাজে রাখবো। বিপরীতটা বলতে ত্রিভুজ, এবারে কোন ত্রিভুজে চলে যাবো আমরা, ত্রিভুজ এইটা ও বি সি, ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রে আমরা পেয়েছি, ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রে আমরা পেয়েছি এটা বাই এটা সমান এটা বাই এটা, অর্থাৎ তাদের বাহুগুলো সমানুপাতিক হয়েছে। তখন তাহলে থ্যালেসের বিপরীত উপপাদ্য কি বলছে, যদি সমানুপাত হয় তাহলে তারা কি হয় সমান্তরাল হয়ে যায়। এতক্ষণ থ্যালেসটা কাজে লাগালাম যে সমান্তরাল বলে সমানুপাতে বিভক্ত করছে, এরপর থ্যালেসের বিপরীতটা কাজে লাগাবো, যেহেতু সমানুপাতে বিভক্ত হয়েছে তখন সেখান থেকে আমরা কি বলে দেবো যে এই সরলরেখাংশটার সঙ্গে এই সরলরেখাংশটা পরস্পর কি সমান্তরাল। থ্যালেসের বিপরীত উপপাদ্য অনুসারে কিউ আর বাই কত বিসি, এই কিউ আর সমান্তরাল কত বিসি, যেটা আমাদের প্রামাণ্য বিষয় ছিল। ঠিক আছে, তাহলে থ্যালেসও লাগলো, থ্যালেসের বিপরীতটাও লাগলো, দেখে নিও একটু। নেক্সট আমরা একটা খুব গুরুত্বপূর্ণ প্রয়োগে চলে যাবো, যেটা পরীক্ষায় খুব পড়ে। দেখো এরপর আমরা যেটা করবো সেটা খুব পরীক্ষায় পড়ে, এখানে প্রয়োগ 5 করে দেওয়া আছে, দেখো আমি প্রয়োগ 6টা বলছি, এটা পরীক্ষাতে ভীষণ ভাবে পড়ে, এটা পরীক্ষাতে, ঠিক আছে। কি বলছে দেখো যে প্রয়োগ 6 বলছে এবিসিডি একটি ট্রাপিজিয়াম অঙ্কন করেছি যার এবি সঙ্গে বিসিটা সমান্তরাল, এবি বাহু সমান্তরাল একটি সরলরেখা অঙ্কন করেছি যা এডি ও বিসি কে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে এ ইজ টু ইডি সমান বিএফ ইজ টু এফসি। ছবিটা যদি আঁকা যায় আগে, তার সঙ্গে সমান্তরাল বলেছে এবি এর সঙ্গে ডিসি, ধরো এটা একটা সমান্তরাল করব, তাহলে এ বি সি ডি, এবি এর সঙ্গে ডিসি সমান্তরাল, এবি এর একটা সমান্তরাল টানা হয়েছে এবি এর সঙ্গে, যেটা কিনা কোথায় ছেদ করেছে এডি কে ই আর একে এফ বিন্দুতে ছেদ করেছে। এটা আমাদের প্রমাণ করতে হবে, সেটা হচ্ছে এ ই ইজ টু ইডি
সমান BF is to FC, BF is to FC, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এখন দেখো এই প্রমাণটা করতে গেলে আমাদের একটা অঙ্ক প্রদত্ত যা বইয়ে দেওয়া আছে দেখে দেখে লিখে নিও, প্রামাণ্য এইটা, এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অঙ্কন। মানে অঙ্কনটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে ধরো আমি AC কর্ণকে টেনে দিলাম, কেউ BD কর্ণ টেনেও করতে পারো, আমি এখানে AC কর্ণকে টেনে দিলাম, ধরে নিলাম সেটা EF কে G বিন্দুতে ছেদ করেছে। ওকে, তো এখন দেখো আমরা দুটো ত্রিভুজ কনসিডার করব। এবার প্রমাণে চলে যাচ্ছি আমরা সরাসরি প্রমাণে। প্রথমে ত্রিভুজ ADC, ত্রিভুজ ADC এর ক্ষেত্রে দেখো এইটার সঙ্গে এইটা সমান্তরাল। কেন? দেওয়া ছিল, একদম বলে দেওয়া ছিল যে এইটার সঙ্গে এইটা সমান্তরাল, আবার শুরুতে বলে দেওয়া ছিল যে ট্রাপিজিয়ামটা এইটার সঙ্গে এইটা সমান্তরাল। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি এই তিনটে সরল রেখাংশই পরস্পর কি সমান্তরাল। তাহলে ADC ত্রিভুজে যেহেতু EG এর সঙ্গে BC টা সমান্তরাল, তাহলে থ্যালেসের উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি AE বাই ED সমান AG বাই কত GC, AE বাই কত ED সমান AG বাই GC, বলতেই পারি, কোনো অসুবিধা নেই। আবার এই দিকের ত্রিভুজটা যদি নিই আমরা, ABC যদি ত্রিভুজটা নিই, ত্রিভুজ ABC এর ক্ষেত্রে আবার একই কথা, এইটার সঙ্গে কি এইটা সমান্তরাল, তো বলে দেওয়াই আছে। তখন তো আমরা একই বিষয় যদি বলি আমরা যে এটা বাই এটা সমান এটা বাই এটা, অর্থাৎ AG বাই কত GC সমান কত BF বাই কত FC। আগেরটা 1 নম্বর দাও, এটাকে 2 নম্বর দাও। 1 আর 2 যদি তুলনা করো, দেখো এই অংশটার সঙ্গে এই অংশটা যেহেতু সমান, এটা সমান এটা, মানে এইটা সমান এইটা সমানই কি বলে দেওয়া আছে এইটা, তাহলে আমরা ওখান থেকে বলতে পারি যে অতএব AE বাই কত ED সমান BF বাই কত FC ইমপ্লাই করবে। তাহলে এবার অনুপাত আকারে লিখে দাও, এটা ইজ টু এটা, অর্থাৎ AE ইজ টু কত ED সমান BF ইজ টু কত FC। ওকে, সেটাই প্রমাণ, মানে প্রামাণ্য বিষয় ছিল মাত্র। তাহলে অঙ্কনটা করে নিয়ে দুটো ত্রিভুজ পাবো, সেই দুটো ত্রিভুজকে কনসিডার করলেই আমরা পেয়ে যাবো। ঠিক আছে, তুলনা করে দিলেই পেয়ে যাবো আমরা। এটা দেখো করে দেওয়া আছে, ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। ঠিক আছে, এটা পরীক্ষায় আসে, এটা দেখবে অনেক সময় দেয়। খুব সম্ভবত এটা আগে, মানে কিছু বছর আগে, 5 বছর আগে বোধহয় 14 বা 15 তে এটা মাধ্যমিকে পড়েছিল। দেখো খুব সহজ। নেক্সট একটা দেখো করতে দেওয়া আছে আর একটা করে দেওয়া আছে। আমি করতে দেওয়াটা যদি বুঝিয়ে দিই, বলছে যে থ্যালেসের বিপরীত উপপাদ্যের সাহায্যে প্রমাণ করতে হবে ত্রিভুজের মধ্যবিন্দুদ্বয় সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল। ক্লাস 9 এর উপপাদ্য, যে কোনো একটি ত্রিভুজের, সাপোজ ABC ত্রিভুজ, দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ, ধরো এটা যদি D হয়, এটা যদি E হয়, তাহলে সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। ক্লাস 9 এর খুব গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য ছিল আমাদের। ঠিক আছে, ক্লাস 9 এর যে কোনো একটি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক হয়। ক্লাস 9 এর ছিল এটা। তো এখানে কি বলে যে সেখানে অন্য কোনো ভাবে প্রমাণ করেছিলাম, সেখানে সর্বসম্মত টর্মসম্মত দিয়ে প্রমাণ করা হয়েছিল। এখানে আমাদেরকে থ্যালেসের বিপরীত উপপাদ্য দিয়ে প্রমাণ করতে হবে। ঠিক আছে, এখানে শুধু একটা প্রমাণ বলেছে যে DE এর সঙ্গে BC টা সমান্তরাল দেখালেই হবে, এটার সঙ্গে এটাকে সমান্তরাল দেখাতে হবে, আর এগুলো মধ্যবিন্দু বলে দেওয়া আছে D আর E টা। এখন দেখো খুব সহজ, প্রমাণটা চলে যাচ্ছি। তাহলে প্রদত্ত যে ধরি ABC ত্রিভুজের AB ও AC বাহুর মধ্যবিন্দু দ্বয় যথাক্রমে D ও E, প্রামাণ্য DE সমান্তরাল BC। অঙ্কন কিছু লাগবে না, প্রমাণটা দিয়ে দেখাও। প্রথমে AB বাহুর ক্ষেত্রে যেহেতু D টা মধ্যবিন্দু, তাহলে আমরা বলতেই পারি AD সমান কত DB, AD সমান কত DB, যেহেতু মধ্যবিন্দু। বা আমি বলতেই পারি AD বাই DB সমান কত 1/1 বলাই যায়। ঠিক আছে, বা শুধুমাত্র 1 লিখে রাখলে হতো, কোনো অসুবিধা নেই। ধরেন আমি 1 লিখে রাখলাম। সমান মানে তাতে AD বাই DB টা কত হবে, সমান হবে AD সমান DB রেখে নিচে নিয়ে চলে এলাম, তাহলে AD বাই DB সমান 1, এটা 1 নম্বর। আর একইভাবে বলতে পারি এই দিকেও AE বাই, মানে AE সমান কত হবে EC, কেন, যেহেতু এটা AC বাহুর মধ্যবিন্দু। তাহলে ওটাকে যদি ওইভাবে লিখি, তাহলে AE বাই EC সমান কত হচ্ছে 1, এটাকে 2 নম্বর দাও। 1 আর 2 যদি তুলনা করি, যেহেতু দুটো ডান দিক সমান, তাহলে বলতে পারি তাহলে বাম দিকগুলো সমান হবে। তাহলে AD বাই DB সমান AE বাই কত EC। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম
যে এবি বাই ডিবি সমান এই বাই ইসি। এবার এখান থেকে আমরা কি পাবো, থ্যালেসের বিপরীত কাজে লাগিয়ে দাও, যে এবিসি ত্রিভুজের এটা বাই এটা সমান এটা বাই এটা, অর্থাৎ বাহুগুলো সমানুপাতে আছে, তখন তো থ্যালেসের বিপরীত উপপাদ্যের সাহায্যে বলতে পারি অর্থাৎ এইটার সঙ্গে এটা কি হয়ে যাচ্ছে সমান্তরাল, যে ডিই সমান্তরাল কত ডিসি। ঠিক আছে, থ্যালেসের উপপাদ্য থ্যালেসের বিপরীত উপপাদ্য দুটো খালি ভালো করে একটু জেনে রাখো, তাহলে আর অসুবিধা হবে না। আচ্ছা দেখো নেক্সট যেটা আরেকটা আছে, এটা একটু তোমরা নিজেরা দেখো, ঠিক আছে, এটা একটু তোমরা নিজেরা দেখো। তারপরে যেটা আছে দেখো আমাদের প্রয়োগ 8, ওটা কিছু নেই, ওইটা তোমার কি আছে দেখো বলে দিচ্ছি, দুটোকে খালি কাজে লাগিয়ে করতে হবে। আচ্ছা বলেই দিচ্ছি আমি। প্রয়োগ 8 এখানে বলেছে যে এবিসিডি একটি ট্রাপিজিয়াম অঙ্কন করেছি যার এবি এর সঙ্গে ডিসি সমান্তরাল, এডি ও বিসি এর উপর যথাক্রমে পি ও কিউ এমন দুটি বিন্দু নিলাম যাতে করে এপি ইজ টু পিডি সমান কত হয় বিকিউ ইজ টু কিউসি। ঠিক আছে, বলে প্রমাণ করতে হবে পিকিউ এর সঙ্গে বিসি এর সমান্তরাল। তো ছবিটা আগে আঁকা যায় যে এবিসিডি ট্রাপিজিয়াম, সাপোজ এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, সি, ডি, এবিসিডি ট্রাপিজিয়াম অঙ্কন করেছি যার এবি এর সঙ্গে ডিসিটা কি বলেছে, এবি এর সঙ্গে ডিসিটা সমান্তরাল। ও তাহলে নামটা একটু উল্টো ভাবে দিতে হবে, এবি এর সঙ্গে ডিসি সমান্তরাল বলেছে। ধরো এটা যেটা বইয়ের মতো করে দিচ্ছে, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এইটার সঙ্গে এটা সমান্তরাল বলেই দিচ্ছে। এডি বাহুর উপরে একটা বিন্দু নেওয়া আছে পি নামক, এখানে একটা বিন্দু আছে পি, এখানে একটা বিন্দু আছে কিউ, এমন ভাবে নেওয়া হয়েছে যাতে করে এটা মানে এপি ইজ টু পিডি, এপি ইজ টু পিডি সমান বিকিউ ইজ টু কিউসি হয়, বিকিউ ইজ টু কিউসি হয়, এটা বলে দিয়েছে। বলে প্রমাণ করতে হবে এই পিকিউটার সঙ্গে ডিসিটা সমান্তরাল হয়ে যাবে। তাহলে প্রামাণ্য আমাদের কি হচ্ছে, প্রামাণ্য মানে আমরা এটা দেখাবো যে পিকিউ এর সঙ্গে ডিসিটা কি সমান্তরাল, এটা আমাদেরকে দেখাতে হবে, তাই তো? দেখো এটা করতে গেলে তাহলে প্রদত্তটা কি যা দেওয়া আছে সেটা দেখে দেখে লিখবে যে এবিসিডি একটি ট্রাপিজিয়াম যার এবি এর সঙ্গে ডিসি সমান্তরাল, এবং পিকিউটা পি আর কিউ এমন দুটি বিন্দু, এডি ও বিসি এর উপর এমন দুটি বিন্দু যাতে এটা ইজ টু এটা সমান এটা ইজ টু এই যে বিকিউ ইজ টু কিউসি হয়। প্রামাণ্যতে কি হলো, পিকিউ এর সঙ্গে ডিসি সমান্তরাল। এটা করতে গেলে একটা অঙ্কন যেটা আমাদেরকে করতে হবে, সেই অঙ্কনটা হচ্ছে আমি ডি এ বাহুকে আর বিসি বাহুকে বর্ধিত করব। ঠিক আছে, বর্ধিত করলাম। ধরে নিয়েছি তারা যে ও বিন্দুতে মিলিত হলো, ঠিক আছে, এবং অঙ্কনে একটা জিনিস অ্যাজাম করে নেবে, একটা অ্যাজাম্পশন ওখানে ধরে নেবে যে ধরে নেওয়া যাচ্ছে এবি থেকে কে বড়, ডিসিটা বড়। ঠিক আছে, কারণ আমি যদি মানে যে ছোট তার দিকে যদি না বর্ধিত করি তাহলে কখনোই কিন্তু এই ছেদটা করাতে পারবে না। তুমি ধরো যদি এই দিকে যদি বর্ধিত করতে মানে ডি এ বরাবর না করে তুমি যদি এডি বরাবর করতে তাহলে এটা বেড়ে যেত, এটাও বেড়ে বেড়ে চলে যেত, কখনোই ছেদ করতো না। তাহলে অঙ্কনটা কোন দিকে করতে হবে, যে বাহুটা ছোট তার দিকে অঙ্কনটা করবো আমরা। সেই জন্যই আগেরটা ধরে নেবে, বইতে করে দেয়, ওটাই দেখছিলাম যে বইতে লেখা আছে কিনা, ওখানে পরিষ্কার লিখে দেওয়া আছে যে ধরি এবি লেস দ্যান ডিসি বলে তারপরেই বলেছে যে ডিএ আর সিবি বাহুকে বর্ধিত করলাম, ধরে নিচ্ছি তারা পরস্পরকে কোথায় ছেদ করেছে, ধরে নিচ্ছি তারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ওকে, হ্যাঁ, এবি লেস দ্যান এটা পরস্পরকে এই বিন্দুতে ছেদ করেছে। এখন দেখো এবার প্রমাণে চলে যাচ্ছি, সরাসরি আমরা প্রমাণে চলে যাব। তো শুরুতে আমরা এই বড় ত্রিভুজটা নেব, ওডিসি ত্রিভুজ, ওডিসি। এই ওডিসি ত্রিভুজের ক্ষেত্রে দেখো আমি বলতে পারি এবি এর সঙ্গে ডিসিটা সমান্তরাল। শুরুতেই বলে দেওয়া ছিল যে ওডিসি ত্রিভুজের
এই এবিসিডি ট্রাপিজিয়ামের এটার সঙ্গে এটা সমান্তরাল। এবার যদি আমরা ওডিসি ত্রিভুজের কথা বলি তাহলে ওডিসি ত্রিভুজের ক্ষেত্রে এটার সঙ্গে এটা সমান্তরাল। তখন তাহলে থ্যালেসের উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি যে এইটা বাই এটা সমান এটা বাই এটা, অর্থাৎ ওএ বাই কত এডি সমান কত ওবি বাই কত বিসি। ঠিক আছে, তোমার ওবি বাই কত বিসি। আবার দেখো শুরুতেই বলে দেওয়া ছিল যে এডি, যেটা আমি বের করে আমি এটাকে 1 নম্বর দিয়ে রাখছি এটাকে। ঠিক আছে, থ্যালেসের উপপাদ্য সাহায্যে যেটা পেলাম এটাকে আমি 1 নম্বর দিয়ে রাখছি। আবার দেখো শুরুতেই বলে দেওয়া ছিল যে এপি ইজ টু পিডি সমান বিকিউ ইজ টু কিউসি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আবার একটা ভগ্নাংশ আকারে লিখব, তাহলে এপি বাই কত পিডি সমান বিকিউ বাই কত কিউসি, বিকিউ বাই কত কিউসি। এবারে উভয় পক্ষে আমরা 1 যোগ করব, এপি বাই পিডি প্লাস 1 ইজ ইকুয়াল টু বিকিউ বাই কিউসি প্লাস 1। পিডি যদি লসাগু হয়, ঠিক আছে, পিডি যদি লসাগু হয় তাহলে এপি প্লাস পিডি, তাহলে উপরটা কত আসছে দেখো এপি প্লাস কত পিডি আর এদিকটা কত আসছে বিকিউ বাই কিউসি প্লাস 1 করলে দেখো এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে তোমার কত দাঁড়াচ্ছে তাহলে ওটা, বা এপি প্লাস পিডি নিয়ে কত আসছে এডি, তাহলে এডি বাই কত পিডি, এডি বাই পিডি সমান এদিকটা কত আসছে, ও এদিকটা লসাগু করে পড়া হয়নি, এদিকটা কত হবে তাহলে বিকিউ প্লাস কত হবে কিউসি হবে। তো বিকিউ প্লাস কিউসি নিয়ে কত বিসি সমান কত বিসি বাই নিচে কত হবে কিউসি। এটা আমি 2 নম্বর দিয়ে রাখলাম। তাহলে 1 নম্বর হচ্ছে থ্যালেসের উপপাদ্য সাহায্যে পেয়েছিলাম, আর 2 নম্বর হচ্ছে প্রদত্ত কন্ডিশন থেকে পেলাম আমরা, নিয়ে দুটোকে 1 নম্বর আর 2 নম্বর নাম দিয়েছি। এবারে যেটা করব আমরা 1 এর সঙ্গে 2 গুণ করে দাও, তাহলে 1 * 2 করে পাই, তাহলে 1 * 2 করলে কি হবে এর বাম দিক ইনটু এর বাম দিক, এর ডান দিক ইনটু এর ডান দিক করলে তাহলে কত হচ্ছে দেখো ওএ বাই এডি ইনটু এডি বাই পিডি সমান কত হচ্ছে ওবি বাই বিসি ইনটু বিসি বাই কত কিউসি হলো। যেটা আমরা যা যা পেয়েছিলাম সেটা লিখে নিলাম। এরপর দেখো কোণাকুণি কিন্তু কাটাকাটি হয়ে যাবে, দেখো এর এডি এর বিসি তোমরা মনে মনে বাদ দেবে, কাটাকাটি করবে না। হলে তাহলে কি মনে থাকছে ওএ বাই কত পিডি সমান ওবি বাই কত করে থাকছে কিউসি। কি পাচ্ছি ওএ বাই পিডি, তাই তো ওএ বাই কত পিডি। আচ্ছা একটা জিনিস আমাদের একটু ভুল হলো, আচ্ছা মানে একটা জিনিস একটু ভুল হয়েছে সেটা আমি বলে দিই ওখানে, যে তোমার এটা একটু উল্টে নিয়ে করতে হবে। আচ্ছা ঠিক আছে একটু বলে দিচ্ছি আমি, আমার কোনো অসুবিধা নেই বলে দিচ্ছি। দেখো আমরা শুরুতেই থ্যালেসের উপপাদ্য সাহায্যে কি বলেছিলাম, ও এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম ওডিসি ত্রিভুজের ক্ষেত্রে, ত্রিভুজ ওডিসি এর ক্ষেত্রে আমরা কি বলেছিলাম যেহেতু এইটার সঙ্গে এটা সমান্তরাল তাহলে এটা বাই এটা মানে ওএ বাই কত ওএ বাই এডি সমান কত না ওবি বাই বিসি। এটা আমরা 1 নম্বর দিয়ে রেখেছিলাম। 2 নম্বরের ক্ষেত্রে এটা বাই এটা মানে এই যে 2 নম্বর এইটা থেকে পাবো আমরা প্রদত্ত কন্ডিশন থেকে পাবো এপি বাই কত বলো পিডি সমান কত এপি বাই পিডি সমান কত বিকিউ বাই কত হচ্ছে তোমার কিউসি, বিকিউ বাই কত হচ্ছে তোমার কিউসি। এইটাকে না একটু উল্টে নাও, নিয়ে তারপরে বলো উল্টে নাও মানে এটা উল্টে নিলে কত হবে পিডি বাই কত এপি, এগুলো একটু মনে রাখবে জায়গাগুলো, কারণ কিউসি বাই কত বিকিউ, এরপর উভয় পক্ষে যোগ করো, তাহলে পিডি বাই কত এপি প্লাস 1 ইজ ইকুয়াল টু কিউসি বাই কত বিকিউ প্লাস 1, উভয় পক্ষে 1 যোগ করলাম। এরপর যদি লসাগু করো তাহলে এপি লসাগু হবে, লসাগু হলে পিডি প্লাস কত এপি আর এদিকটা কত হচ্ছে কিউসি প্লাস কত বিকিউ বাই কত না বিকিউ, ওকে বাই বিকিউ সমান তাহলে কত হচ্ছে দেখো তোমার এখানে পিডি প্লাস এপি নিয়ে কত হচ্ছে এটা এডি বাই নিচে কত এপি সমান ওই দিকটা কিউসি প্লাস বিকিউ নিয়ে কত বিসি, তাহলে বিসি বাই কত বিকিউ। ওকে এইটাকে এবারে 2 নম্বর দিয়ে এবার গুণ করে দাও, তাহলে কি আসবে আর কি অসুবিধা হয়ে যাচ্ছিল আমি সেটা বলছি, কেন আমাকে আবার উল্টাতে হলো কেন এটা। এবারে 1 আর 2 যদি গুণ করি দেখো 1 * 2 যদি আমরা করি তাহলে করলে কত হবে এটা ইনটু এটা সমান এটা ইনটু এটা,
অর্থাৎ OA বাই কত AD ইনটু AD বাই কত AP সমান OB বাই কত BC ইনটু BC বাই কত BQ। অর্থাৎ এবারে যদি কোণের গুলো যদি কেটে দাও, কেটে দিলে তাহলে দেখো কি পড়ে থাকছে একেবারে পড়ে থাকছে কত OA বাই AP, OA বাই AP সমান ওদিকে কত পড়ে থাকছে OB বাই কত BQ। এবারে চলে আসো এই ত্রিভুজটা, ত্রিভুজ OPQ। দেখো এই OPQ ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পেয়েছি, এটা বাই এটা সমান এইটা বাই এইটা। তখনই থ্যালেসের বিপরীত উপপাদ্যের সাহায্যে আমরা বলতে পারবো এই সরলরেখাংশের সঙ্গে এই সরলরেখাংশ কি হয়ে যাবে, সমান্তরাল হয়ে যাবে থ্যালেসের বিপরীতের সাহায্যে। ঠিক আছে, থ্যালেসের বিপরীতের সাহায্যে আমরা কি বলতে পারছি, AB বাই কত AB সমান্তরাল কত PQ। কোন ত্রিভুজ, ত্রিভুজ OPQ। এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পেয়েছি যে OA বাই AP সমান কত OB বাই BQ, অর্থাৎ বাহুগুলি সমানুপাতে বিভক্ত হয়েছে। তাহলে থ্যালেসের বিপরীত উপপাদ্যের সাহায্যে বলতে পারবো এটার সঙ্গে এটা সমান্তরাল। আবার শুরুতেই দেওয়া ছিল এইটার সঙ্গে এইটা সমান্তরাল, AB এর সঙ্গে কে সমান্তরাল BC সমান্তরাল, একদম শুরুতেই বলে দেওয়া ছিল ওটা। তাই এই দুটোকে যদি আমরা কম্পেয়ার করি, দুটোকে কম্পেয়ার করলে আমরা কি বলতে পারবো যে PQ এর সঙ্গে কে সমান্তরাল BC সমান্তরাল, যেটা আমাদের প্রামাণ্য বিষয় ছিল। ঠিক আছে, একটু বুঝতে হবে এটা। আর এই একটু আধটু কাজকর্মগুলি আমার পরীক্ষাতে বেশিরভাগ ক্ষেত্রে দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তো যাই হোক এরপর দেখবে পরের পাতায় দেখবে দুটো বাক্সের মধ্যে দুটো উপপাদ্য লেখা আছে যেগুলো সিলেবাসের বাইরে, জাস্ট একবার করে রিডিং করে নিও। ঠিক আছে, তাহলে 18.1 আর 18.2 এর পড়ানো কমপ্লিট। 18.1 এর অনুশীলনীটা নিজেরা করবে, আমি নেক্সট দিন 18.2 এর অনুশীলনীটা ধরবো, কিন্তু তার আগে সমস্ত বিষয়টা পড়ো। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত তাহলে রইল।